মিনিটে আছে, ঠিক এই মুহূর্তে যদি আপনাদের কোনো প্রশ্ন, সার্বিক প্রশ্ন থাকে, আপনারা তুলতে পারেন। হ্যাঁ, একটা কথা, এখানে আসুন। প্রশ্ন করবেন আমাকে বিব্রত করার জন্য নয়, প্রশ্ন করবেন আমি কতটা জানি সেটার জন্য নয়, প্রশ্ন করবেন সবার জানার মতো। ধন্যবাদ। স্যারের একটা কথা বলেছিলেন কিছুক্ষণ আগে, ওই কথা দিয়েই শুরু করতেছি যে ডাক্তার হ্যানিম্যান কোথায় কি লিখে গেছেন সেটাই শেষ না, আরো নতুন কিছু। উনি বলেছিলেন যে মাথায় আঘাত লেগেছিল, আর্নিকা মাথা দেওয়া হয়েছিল। ঠিক তেমনি ঘটনা আমারও ঘটেছিল। একদিন এক পেশেন্ট আমার কাছে আসলো, তার হাত দরজার সাথে লেগে কেটে গিয়েছে। আধা ঘন্টা পর্যন্ত সে রক্ত বন্ধ করার চেষ্টা করেছিল, ব্যাড বন্ধ করতে পারেনি। আমার কাছে ব্যান্ডেজ করার জন্য আসলো। আমি তো হোমিও ডাক্তার, সেক্ষেত্রে ব্যান্ডেজ আমার কাছে নাই। তখন আমি ভাবলাম তাকে কি দিব। পরে বললাম দেখি তোমার হাতটা। আমি তার হাতের মধ্যে 5-7 ফোঁটা আর্নিকা মাদা লাগাই দিলাম। 30 সেকেন্ডের মধ্যে রক্তটা বন্ধ হয়ে গেছে। তো আমার প্রশ্নটা আসলে এখানে না, আমি যে কারণে আসছি সে প্রশ্নটা অনেক কঠিন, আমার বুঝে ওঠা জানার চেষ্টা করবো যদি স্যার আমাকে সহযোগিতা করেন। ডাক্তার হ্যানিম্যান অর্গানন অফ মেডিসিন থেকে শুরু করে প্রত্যেকটা বইয়ে যতগুলো রাইটার আছে বিশ্বের বিভিন্ন বইতেই লেখা আছে সূক্ষ্ম মেডিসিন, সূক্ষ্ম মাত্রা ব্যবহার করতে হবে। আসলে সূক্ষ্ম মেডিসিন কোনটা আর সূক্ষ্ম মাত্রা কোনটা আমি এটা ঠিক বুঝি না। এক প্রশ্নটা হচ্ছে এখানে, যখন আমরা একটা মেডিসিন প্রস্তুত করি, when we come to make a medicine in the time we flow, এই সময়টাতে আমরা অনুসরণ করি যে 99% অথবা 90% অ্যালকোহল এবং সেখানে 10% মেডিসিন কালেক্ট করার পর আমরা একটা পাওয়ার উৎপাদন করি। সেখান থেকে নতুন করে আবার 10% বা 1% মেডিসিন নেওয়ার পরে 99% অ্যালকোহল মিশ্রিত করার পরে নতুন একটা মেডিসিন তৈরি করি নির্দিষ্ট পরিমাণ ঝাঁকি দিয়ে, অ্যাকর্ডিং টু দ্য মেটেরিয়া in different country, it may be American, maybe Indian, etc. তো প্রশ্নটা হচ্ছে যখন আমরা একটা মেডিসিন প্রস্তুত করি, বিশেষ করে 50-100 যে মেডিসিনটা, সেটা আমরা এভাবে প্রয়োগ করে থাকি যে 4টা গ্লাসের মধ্যে, যখন আমরা প্রথম গ্লাসের মধ্যে 1 ফোঁটা মেডিসিন দিয়ে থাকি, এই মেডিসিনটা নাড়ার পর 4 গ্লাস পানি নিলাম। 4 গ্লাস পানি নেওয়ার পর যখন প্রথম গ্লাসে এই মেডিসিনটা আমরা 1 ফোঁটা দিলাম, এই 1 ফোঁটা মেডিসিন নাড়ার পর ওইখান থেকে দ্বিতীয় গ্লাসে যখন 1 চামচ দিলাম, আবার ওটা নাড়ার পর ওইখান থেকে যখন তৃতীয় গ্লাসে 1 চামচ দিলাম, আবার ওটা নাড়ার পর তৃতীয় গ্লাস থেকে যখন চতুর্থ গ্লাসে 1 চামচ দিলাম, চতুর্থ গ্লাস থেকে খাওয়ানো হলো। এটা হলো একটা সিস্টেম মেডিসিন প্রয়োগ করার। তো এখন প্রশ্ন হচ্ছে যেহেতু সূক্ষ্ম মাত্রা মেডিসিনটা যখন আমরা 1x 2x 3x 4x 6x 12x 30x যখন আমরা তৈরি করি, এই সূক্ষ্ম মাত্রাটা ওষুধটাকে তৈরি করলে বারবার প্রয়োগ করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে ওষুধকে যত ভাঙতেছি, যত ক্ষুদ্র করতেছি, অর্থাৎ 1 গ্লাস থেকে যদি আরেক গ্লাসে পরিবর্তন করা হয়, ওই গ্লাস থেকে যদি তৃতীয় গ্লাসে পরিবর্তন করা হয়, তৃতীয় গ্লাস থেকে যদি চতুর্থ গ্লাসে পরিবর্তন করা হয়, তাহলে চতুর্থ গ্লাসে আমার দৃষ্টিকোণ থেকে ওষুধটা হলো সূক্ষ্ম। ঠিক তেমনি ভাবে যখন আমরা 1m 10m 6m 10m 50m cm শক্তি প্রয়োগ করি, সেক্ষেত্রে আমি মনে করতেছি cm শক্তিটা হলো সবচেয়ে সূক্ষ্ম, যদিও 1x আমরা ব্যবহার করে থাকি বারবার। এখন 1x মেডিসিনটা যদি বারবার ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় cm ওষুধটা আরো বেশি ব্যবহার করা যেতে পারে। আমার 3716 জন রোগীর মধ্যে একইভাবে আমার কম্পিউটারে সেটআপ করা আছে 3716 জন রোগী গতকাল পর্যন্ত, তাদের মধ্যে ওষুধ প্রয়োগ করার পর আমি প্রায় 3300 রোগীর সাকসেস পেয়েছি। আপনার প্রশ্নের উত্তর তো এই প্রশ্নটা উত্তর থাকে দেওয়ার জন্য প্রশ্ন যদি এত বড় হয়, উত্তর তাহলে কিন্তু বড় ছোট হয়ে যাবে। প্রশ্ন কখনো এত বড় হওয়া উচিত নয়, এটা ডিবেটের জায়গা নয়। প্রশ্ন
প্রশ্নটা অবাঞ্ছিত। এক মিনিট, আমি খুবই দুঃখিত যে হঠাৎ এই ডিস্টার্ব হওয়ার জন্য। একটা কথা মনে পড়ে গেল, হোয়াট ইজ নয়েজ? হোয়াট ইজ নয়েজ? এক মিনিট, নয়েজ কি? চেঁচামেচি। একটা সুন্দর উত্তর আছে, wrong sound in wrong place in wrong time, that is noise. গন্ডগোল কেন? wrong sound in wrong time in wrong place, মানে ভুল জায়গায় ভুল স্থানে যদি ভুল শব্দ উচ্চারিত হয়, সেটা হচ্ছে নয়েজ। যেটা এতক্ষণ সুন্দরভাবে চলছিল, আপনারা বিমুগ্ধের মতো শুনছিলেন, আমাকে সংক্ষিপ্ত করছিলেন, হঠাৎ একটা প্রশ্নটা ভাই হওয়া উচিত রিলেটেড। কেন সরি ডাইনামিক প্রশ্নটা গেল? তো উত্তরটা পড়ো। 12 মিনিট হাতে সময় আছে, 12 মিনিট। আমি 12 মিনিটে সেই কথাটা বলতে চাইছি। তাহলে কি আমাদের রোগ মুক্তির কোনো জায়গা নেই? হ্যানিম্যান দেখবেন বলেছেন যে আপনি রোগ মুক্তি মানে ক্রনিক ডিজিজে গিয়ে যে অ্যাকুট রোগী শুরু করুন সিস্টেমেটিক মেডিসিন দিয়ে, টনিক ট্রিটমেন্ট শুরু করুন অ্যান্টিমায়োজেমেটিক অর্থাৎ অ্যান্টিসোনিক, বিশেষ করে সালফার দিয়ে, এবং বলেছেন ট্রিটমেন্টে সব থেকে শেষে একবার আপনি সালফার দিন, তবে কি আপনার ট্রিটমেন্ট শেষ হবে। উনি কেন বললেন? দুটো জিনিস, যে অ্যান্টিমায়োজেমেটিক মেডিসিন সালফার যদি আপনি সব থেকে শেষে একবার একটা রোগীকে দিতে পারেন, তাহলে কি সে একটু ফার্দার এফেক্টেড হবে। সেই জন্য উনি বারবার বলেছেন যে চিকিৎসা শেষে একটা বার আপনি অ্যান্টিমায়োজেমেটিক মেডিসিন হিসেবে সালফারকে ব্যবহার করুন। এবার আমার প্রশ্ন থেকে গেছে, খুব দুঃখজনক প্রশ্ন, খুব দুর্ভাগ্যের প্রশ্ন। আমি বারবার বলেছি, ছোড়া সাইকোসিস সিফিলিস হতে হতে প্রচন্ড ডেক্সটার গিয়ে আমরা সেই সিফিলিসের জায়গায় পৌঁছে যাই। দেখবেন যে আরোগ্যগুলো ঠিক ভাবে হেডিংস ল অফ কিউর মেনে হয়, হেডিংস ল অফ কিউর মেনে হয়, তারা কিন্তু সিফিলিটিকের পরে টিউবারকুলার পরে সাইকোটিকের পরে সোরিক এবং সোকিরিকের পরে রোগী একটা বিশেষ জায়গায় এসে সালফার এসে দাঁড়িয়ে থাকে। এবার প্রশ্ন হলো, সালফার মানে কিন্তু সেই চুলকানি, সেই অসুস্থতা, সেই একটা প্রশমিত অবস্থা, কিন্তু সে রোগ মুক্তি নয়। সালফার যদি রোগ মুক্তি হয়ে যেত, তাহলে সালফারকে কখনো মায়োজেমেটিক প্রথম বা সোনার উৎস বলে মেনে নেওয়া হতো না। তাহলে একটা অদ্ভুত জায়গায় আপনারা কি পৌঁছানোর চেষ্টা করুন। প্রত্যেককে অনুরোধ করছি, একদম স্থির ভাবে বসুন, মনটাকে প্রচন্ড পরিমাণে শান্ত করুন, শান্ত করে ভাবার চেষ্টা করুন। সেই আইনস্টাইনের মতো যে আরেকটা জায়গায় কি পৌঁছানো যায় না, অথবা পৃথিবীর শ্রেষ্ঠ আরেকজন ফিজিক্স বিজ্ঞানী যিনি লেজার রশ্মির আবিষ্কারক, যিনি বলেছিলেন যে মাইন্ডকে যদি কনসেন্ট্রেট করতে পারো, যদি ধ্যানের মাধ্যমে পৌঁছতে পারো, তবে কি হবে। আমি পুরোটা পড়া যাচ্ছে না, তবু আমি বলার চেষ্টা করছি, একটু দেখুন, একটু মনকে শান্ত করে মনে ঢোকার চেষ্টা করুন। কেন? কারণ আমি বিশ্বাস করি শরীর স্টেজে গিয়ে যখন আপনারা প্রশান্তিকে কাটিয়ে ফেললেন, চুলকানি তখনও আছে, যদি কখনো সেই জায়গাটা থেকে আরেকটু ভালোর দিকে মানে আরেকটু পিছনের দিকে যেতে পারেন, তাহলে দেখবেন যেখানে কোনো চুলকানি নেই, যেখানে শুধু স্থিতি, সেটা একমাত্র ঈশ্বরের জায়গা অথবা আল্লাহর জায়গা, যেখানে কি কোনো কামনা বাসনা নেই। পৃথিবীতে যতদিন কামনা বাসনা, ততদিন আপনার দুঃখ, ততদিন আপনার যন্ত্রণা, যতদিন যত চেয়েছেন তত আপনি বেশি কষ্ট পেয়েছেন, আল্লাহ আপনাকে তত বেশি কষ্ট দিয়েছে। যদি আপনারা সেই বাসনা রহিত হতে পারেন, যদি মনে করতে পারেন যে নয়, যদি সত্যি সেই কামনাটাকে ফেলে দিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের শরীরের মধ্যে কোনো প্রকার জ্বালা যন্ত্রণা নেই। আমি বলতে চাইছি, মাইন্ড ইজ মেড অফ ডিজায়ার। মন বাসনা পরিপূর্ণ একটা জায়গা, লাইক এ পিসেস অফ ক্লথ, এডওয়ার্ড বাই দ্য থ্রেডস, যেটা সুতো দিয়ে এক খচিত একটা সাম্রাজ্য। ইফ দ্য থ্রেড ইজ রিমুভড,
দেয়ার ইজ নো ক্লথ। যদি সেই সুতোটাকে, সে বড় কাপড় থেকে যদি সুতোগুলোকে খুলে দেওয়া যায়, তাহলে দেখবেন সেখানে কোনো প্রকার আর ডিজায়ার নেই। So also, if there is no desire, there is no mind. যেখানে কোনো কামনা বাসনা নেই, সেখানে কোনো মন নেই। সম্ভব কি? হ্যাঁ, সম্ভব। আমাদের হিন্দু শাস্ত্রে যেটা বারবার বলা হয়েছে, আপনি ধ্যানমগ্ন হয়ে সমস্ত কিছুকে পরিত্যাগ করে ঈশ্বরের কাছে পূর্ণার চেষ্টা করুন। নিশ্চয়ই আপনাদের সেখানে একই কথা বলা হচ্ছে যে আপনার সবকিছু ঈশ্বরকে নিবেদিত করে দিয়ে আপনি কামনা বাসনা পূর্ণ হন, তবেই দেখবেন আপনি প্রকৃতভাবে হবেন। The latter desire pursuing to an inner being who is manifest our in the fundamental mother of the Mayasam, the Sora. যতক্ষণ আপনার মনের ভিতরে সোনার জায়গাটা আছে, ততক্ষণ আপনি কিন্তু কামনা বাসনা পরিপূর্ণ হতে পারছেন না। If the mind is raised below the desire, you can self give the achievement of the truth, the meditation by the higher self, which is free from the pollution. যদি এই জায়গায় নিজেকে কখনো উপনীত করতে পারেন, যেখানে সবকিছু শান্ত, কোথাও কোনো ঢেউ নেই, দেখবেন আপনি সোরাকে অতিক্রম করে গিয়ে মনের সেই জায়গাটাতে পৌঁছতে পারবেন যেখানে আর কোনো রোগ নেই। ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ যেন সেই রোগ মুক্তির জন্য এই আশ্রয়টুকু বেছে নেয়। মায়াজাল কথার অর্থ হচ্ছে মায়াজাল, তাই তো? কি মোহিত মায়াজালে যে তুমি মাকে বেঁধে রেখেছো সে নিজেই জানি না। বারবার রবীন্দ্রনাথকে পড়ুন, তার মানসিক কাব্য পড়ুন। প্রেম যেভাবে চিরদিন অধরা দিয়ে গেছে, অথচ ছুঁই ছুঁই করে কোনোদিন যারা আপনারা ছুঁতে পারেননি, শুধু উপলব্ধি করেছেন, দেখবেন মায়াজামের পূর্ণ রহস্য কিন্তু সেখানেই রয়ে গেছে। অতএব আমি বলবো যে মায়াজাম বুঝতে গেলে আপনাকে দার্শনিক হতে হবে না, দর্শন জিনিসটাকে নিয়ে ভাবতে হবে, উপলব্ধি করতে হবে। প্রশ্নগুলো আসার আগে আমি একটা কথা বলছি, বলুন তো রোম্যান্স কি? হোয়াট ডু মিন বাই রোম্যান্স? আমি পেয়েছিলাম ওই নয়েজের মতো, যাকে ঠিক ধরতে পারলাম না, ছুঁতে পারলাম না, যে আমার মন ছুঁয়ে গেল, যে আমাকে কাঁদিয়ে গেল, অথচ তাকে আমি পেলাম না, সেই হচ্ছে রোম্যান্স। যেটা পাই কিন্তু পাই না, ছুঁয়েছি কিন্তু ছুঁতে পারি না, দেখেছি কিন্তু কাছে পেলাম না, সেটাই হচ্ছে রোম্যান্স। মায়াজামও ঠিক 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 সেই রকম। প্রশ্নগুলো আসুক, আমি আরেকটা কথা জানতে চাচ্ছি, হোয়াট ইজ বয়স হয়ে গেলে এই ডায়াবেটিস ভুলে যান। হোয়াট ইজ লাইফস্টাইল? মায়াজাম বুঝতে গেলে একটা শব্দ, একটা প্রশ্ন আপনাকে রাখতে হবে, হোয়াট ইজ লাইফস্টাইল? কিছু একটা মানুষ কখন খায়, কি খায়, কখন ঘুমাতে যায়, কখন ঘুম থেকে ওঠে এবং কি নিয়ে চিন্তা ভাবনা করে, এটি হচ্ছে মানুষের লাইফস্টাইল, তাই তো? একটা মানুষ কখন খায়, কি খায়, কখন ঘুমাতে যায়, কখন ঘুম থেকে ওঠে এবং সারাদিন কি নিয়ে চিন্তা ভাবনা করে, সেটাই হচ্ছে তার লাইফস্টাইল। এই লাইফস্টাইলের উপরে দাঁড়িয়েছে প্রকৃত রোগ, অর্থাৎ ক্রনিক ডিজিজ। আপনি যদি প্রত্যেকদিন ঘুম থেকে বেলা করে উঠেন, সকালবেলার নাস্তাটা যদি দুপুর বেলা করেন, খাবার সময়ের অভাবে যদি দিন গড়িয়ে গিয়ে ঠিক সময় না খান এবং রাত্রে ঘুমাতে যাওয়াটা যদি 10টার মধ্যে না হয় 12টা বাজে, আপনি কিন্তু সাইকোটিক রোগের শিকার হবেন। আপনি যদি খুব ভোরবেলা উঠেন, ঠিক সময়ে খান, ঠিক সময়ে আপনার জীবন যাপন গুলোকে করেন, কাজের সময় কাজ, ঘুমানোর সময় ঘুমানো এবং অত্যধিক প্রোটিনযুক্ত খাবার না খেয়ে শাকসবজির উপরে জীবন যাপন করেন, তাহলে দেখবেন আপনি সাইকোটিক নয়, আপনি অদ্ভুতভাবে শরীর মায়াজামের শিকার হবেন। তবে আমি চিরদিন বলে এসেছি যে খাদ্য শৃঙ্খলা বজায় রাখা উচিত, আমাদের পরিমিত খাওয়া উচিত, সুচিন্তিত চিন্তা ভাবনা করা উচিত, তবেই আমরা ঠিক মায়াজামের এই সিফিলিস থেকে আস্তে আস্তে সাইকোটিক থেকে আস্তে আস্তে শরীর জায়গায় এসে পৌঁছতে পারবো। আর যেটা বারবার বলে থাকি, শরীরের আগেও একটা স্টেজ আছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক জায়গা। আপনারা আপনাদের মনকে যতখানি তার কাছে, সে গড, বাল্লা, যাই বলুন না কেন, তার কাছে নিয়ে যেতে পারবেন, তত আপনারা বাসনা কামনা রহিত হতে পারবেন এবং একদিন অদ্ভুত এক প্রশান্তি আপনাদের মধ্যে বিরাজ করবে। তখন দেখবেন
কোনো রোগ জ্বালা দুঃখ কষ্ট এমনকি ওই শরীর চুলকানিটুকুন আপনার মধ্যে থাকবে না। কোশ্চেন মাজম সম্বন্ধে আপনাদের প্রশ্ন ছিল, একটা কথা বলবো, প্রশ্ন যেন হয় মাজম রিলেটেড। কোনো প্রশ্ন নেই? আমার ছুটি বলুন খুব সংক্ষেপে। রাগ হয় একটাই কারণ, আমি যেটা চেয়েছিলাম সেটা পাইনি বলে। ছোটটা রাগ করে মা বাবাকে মেরে দেয়, ও কিছু খেতে চেয়েছিল দেননি, ও যেটা বলেছিল সেটা শোনেননি, ও যেটা প্রত্যাশা করেছিল পায়নি। ওইখান থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যত মানুষ যে রেগেছে একমাত্র ব্যর্থতার কারণে। সে রেগে গিয়ে যেটা চেয়েছিল তাই সে পায়নি। রাগ থেকে অবক্ষ থেকে হয় মেরে ফেলার মতো চিন্তা ভাবনা। শরিক মাজম পরবর্তী ক্ষেত্রে ট্রান্সফার হয়, সাইকোটিক নয়, সাইকোটিকটা গুপ্ত ভাবে রাখে, প্রতারিত করে, লোককে যে খুন করে, কিন্তু সিফিলিক নিজে গিয়ে বেড়ে আসে। নেক্সট রোগী তাড়াহুড়ো করে হার্ডিডিন নেচার শরীরের ভিতরে আছে। সব থেকে বেস্ট মেডিসিন হচ্ছে ডাল কামারা, 10 দিনের কাজ 1 দিনে করতে চাই, আমি বলছি না, বই আছে। আর প্যারেন্টুলা হিসপানিয়া প্রচন্ড দ্রুত কাজ করার চেষ্টা করে, প্যারেন্টুলা হিসপানিয়া। এবং এদিকে হচ্ছে কি বললাম, শরীর নেচারের রোগী। আর অস্থির তাড়াহুড়ো আলাদা, কিন্তু অস্থিরের জন্য আর্সেনিক আছে, টাস্টাক্স আছে, ট্রাই অফ ন্যাস যদি দেখেন প্রচুর ওষুধ আছে, কিন্তু প্রকৃত নেচার যদি হয় সেটাকে বলা হয় হার্ডিন পেন নেচার। সম্পূর্ণ ডিস্ট্রাকটিভ সিফিলিটিক মাজের আন্ডারে। আপনি একটু খোঁজ নিন, ছোটবেলা রোগের ভিতরে প্রায় লোককে জিজ্ঞাসা করবেন কখনো কুকুর বা বাঁদর বা বিড়ালে আঁচড়ে ছিল কিনা। যদি সেরকম পজিটিভ সিমটম পান, অথবা তার বাবাকেও যদি ওই সন্তানের জন্মের আগে কামড়ে থেকে সিফিলিনাম না দিয়ে হাইড্রোফোবিনাম চূড়ান্ত মাত্রা দেবেন, হাইড্রোফোবিনাম CMP 1M দিয়ে কাজ হবে। এবং তার সাথে সাথে আরেকটা মেডিসিন হচ্ছে, সেটা হচ্ছে সিফিলিনাম। ওরাল বা অ্যালুমিনা বা বোরাক্স সিমটোমেটিক মেডিসিন, নো ডাউট, আমি কোনোটাকে অস্বীকার করতে চাইছি না, কিন্তু ওই যে যখন বারবার ফিরে আসবে তখন তার মার্জোমেটিক ব্যাকগ্রাউন্ড কাটানোর জন্য আইদার সিফিলিনাম নাহলে হাইড্রোফোবিনাম দেবেন, দুটোতেই ভালো কাজ করবে। আর একটা জিনিস, মেইনটেনিং কজ, অর্থাৎ তাকে পুকুরের পানিতে স্নান না করতে বলবেন, তাকে এমন কোনো খাবার খেতে বলবেন না যাতে তার ভ্যাজাইনাল ইরিটেশন বেড়ে যায়। আর একটা হচ্ছে নেভার ইউজ কন্ডম ইন কেস অফ সিফিলিস, সরি লিউকোরিয়া। শরীর বৈদল্য মাথা ধরে একমাত্র হচ্ছে পড়ার পরে, সেটা হচ্ছে কার্বোফেজ। অতএব সিফিলিনাম হাইড্রাল ডাইলুশন দিয়ে কার্বোফেজ দিন। আমি কথা দিচ্ছি সেই পেশেন্টটা ভালো থাকবে থাকবে থাকবে। শরীর মাজম প্রত্যেকে পারে। সব থেকে বেশি মজা করে যে মেডিসিনটা জানেন, সেটা হচ্ছে সালফার। ওটা তো একদম কোথায় গিয়ে পৌঁছে তার ঠিক নেই। আরেকজন পরে, সেটা হচ্ছে কার্সিনোসিন। পড়া থেকে সে বিরত থাকতে পারে না। অতএব রোগের শুরু একটা জায়গায় শেষ, সাইকেল, এটা বুঝতে হবে। অতএব শরীর রোগী সব থেকে বেশি পড়তে ভালোবাসে, আর পড়তে ভালোবাসে কার্সিনোসিন। সিফিলিস মাজম থেকে হয়, হ্যাঁ। আর শুরুটা হয় কিন্তু সাইকোটিক থেকে, তার যখন ম্যানিপুলেশন অর্থাৎ যখন ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে সিফিলিস মাজম। কিন্তু আমরা যখন ফ্যামিলি হিস্ট্রি থেকে দেখি তার পেশেন্টের অথবা তার বাবা মার ডায়াবেটিস আছে, তখন তাকে আমরা আইদার সিফিলিনাম দিই অথবা আমি সব থেকে বেশি দিই কার্সিনোসিন। লেখাপড়া ঠিক করে না, লেখাপড়া না মোবাইলে নাক দিলেও লাগায় এবং ভাত খেয়ে থাকলে ভাত খায়। বিষয়টা কোনো কিছু নয়, বিষয়টা হচ্ছে সামাজিক প্রভাব। আমি বলছি আপনাকে, একটু আগে বলেছিলাম ফ্যামিলি স্ট্যাটাস কাকে বলে, সরি লাইফস্টাইল। একটা জমজ বাচ্চাকে, জমজ মানে একটা নয়,
একজোড়া যমজ বাচ্চাকে আপনি আজকে ঢাকায় রেখে দিন, আর একজনকে আপনি গ্রেট ব্রিটেনে পাঠিয়ে দিন, 10 বছর পরে দেখবেন তার সমস্ত চিন্তা ভাবনা বদলে গেছে। আসলে সেই যেখানে যখন বড় হয়, যে জিনিস খায়, যাদের সাথে থাকে, তাদের প্রভাব পড়ে। আপনার আমার কথার উত্তরটা দিচ্ছি। সেদিন একটা উদ্যানের বাচ্চারা গেল বন্ধু বান্ধব, হঠাৎ দেখি তার বাচ্চাটা আর এই অন্নপ্রাশন হয়ে গেছে, তোমার 7 মাস, তার বাবা বলে দিয়ে খাইয়ে যাচ্ছে, ছেলেটা খেয়ে যাচ্ছে। হঠাৎ দেখলাম আরে বাবার কোলে আজকে মা গেল কোথায়, উল্টো দিকে দেখলাম তার মা এইভাবে মানে কার্টুন চালিয়ে যাচ্ছে। সে দেখতে বাধ্য হচ্ছে। আসলে আমরা বাচ্চাটাকে হ্যাবিট করাচ্ছি কি, আমরা যখন পারলাম না খাওয়াতে যখন আমাদের উদ্দেশ্য, তখন ওকে একটা কিছু যদি মাতিয়ে রাখি, ভুলিয়ে রাখি। আর এটা কোথা থেকে এসেছে জানেন? এটা এসেছে সম্ভবত কেন, টিভির দৌলতে। ভারতের টিভিতে অন্তত টানা 7 মিনিটের পর একটা বিজ্ঞাপন থাকে। ওই বিজ্ঞাপন হলে আমরা উঠে চলে যাই। আমাদের কনসেন্ট্রেশনের ক্ষমতা 7 মিনিটের বেশি আর নেই। ওই একই জিনিস, কনসেন্ট্রেশনটাকে নষ্ট করার জন্য আমরা বাচ্চাটাকে একটা পদ্ধতি দিচ্ছি, যদি সে পদ্ধতিটা আমার ঠিক নয়। একটা জিনিস খেয়াল রাখবেন দাদা, ইনডাইজেশন থেকে বাঁচতে গেলে, শরীরকে সুস্থ রাখতে গেলে খাবার সময় খান, টিভি দেখার সময় টিভি দেখুন, কখনো টিভি দেখতে দেখতে খাবেন না। কারণ প্যানক্রিয়াটিক যে সকল জিনিস খাবার সময় আমাদের সিকটেশন হওয়ার কথা থাকে, যদি আমি মনটা টিভিতে দিয়ে রাখি, প্রপার ভাবে কিন্তু সিকটেশন হয় না। অতএব খাবার জন্য খাওয়া দাওয়া করুন, টিভি দেখার জন্য টিভি দেখুন, তবে দেখবেন রোগ মুক্তি ঘটবে। আপনি নয়, আপনার পেশেন্টকে বলুন যে আপনাদের লাইফস্টাইলটাকে ঠিক করুন। হার্নিয়া বলুন অথবা ভেরিকোজ ভেন। আগে ভাবতাম সারে না, সত্যি সারে না, কিন্তু সাম্প্রতিক দেখতে সেরে যাচ্ছে। কেন জানেন? যদি হার্নিয়ার উৎপত্তি স্থল এবং আপনি মায়াজমটাকে নির্বাচন করেন, তাহলে সারবে। আমি একদম সরাসরি টিপসে চলে যাচ্ছি। টিপস নয়, আসল কথাটা, হার্নিয়া হচ্ছে সিফিলিটিক এর আন্ডারে, যেখানে ডিস্ট্রাকশন শুরু হয়ে যায় অথবা অ্যাবনর্মাল গ্রোথ দেখা যায়। তার জন্য তাহলে সিফিলিনাম, আপনি খেয়াল করুন, সত্যি কি সিফিলিনামের মেডিসিন? যদি সিফিলিনামে হাইড্রোলিসিন দিয়ে হ্যামামিলিস 200 দিনে 2 বার করে দিন 10-15 করুন, নিশ্চিত ভাবে কাজ দেবে। আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে হাইড্রোস্টিস ক্যান 200, আর সেইটাকে ইলাইস ওষুধটা আপনারা বোধহয় পাবেন কিনা জানি না, ELERS, কোথায় লেখা আছে হাইড্রোস্টিস রিলেশনশিপ ইন কেস অফ বডি। তাছাড়া একটা হচ্ছে ভাইপেরা হাইড্রোলিসিন বলে, কিন্তু ওইটা চলে যায়। তাহলে সিফিলিনাম অ্যান্টিমাইজম মেডিসিন দিন, তারপর টোটালিটি অফ সিম্পটম করে যেটা আসবে, তার ভিতরে যে মেডিসিন গুলো আছে, তার ভিতরে আমি বলে দিলাম ভাইপের আছে, ক্যালকিরা ফ্লোর আছে, এবং একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে এই যে বললাম হ্যামামেলিস। নেক্সট, ডায়াবেটিক্স রোগীদের বলে দিচ্ছি একজিমা দেখা দিতে পারে। অন্যতম কারণ হচ্ছে বলা হচ্ছে, সেটা হচ্ছে আরবুটাস দিয়ে দেখুন। ডায়াবেটিক মেডিসিনে একজিমাতে আরবুটাস খুব ভালো মেডিসিন। আমি বলছি না, বই লেখা আছে। আসলে মুশকিল দেখেছেন তো, কোথায় কি আছে আমি আপনাকে বলে দিতে পারবো, কিন্তু কাজ করবে কিনা সেটা ডিপেন্ড করছে আপনার সিলেকশনের উপর। ছোড়াই যেহেতু আমাদের সবকিছুর নিয়ন্ত্রক বলি বা সবকিছু রোগের উদ্ভব, তাহলে কি এই ছোড়াকে কোনোভাবে দমন করা যায় কিনা জন্মের আগে, কোনো একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে? হ্যাঁ, প্রেগন্যান্সি আমলে আপনি যদি আমার ওই হাতের কাছে হোমিওপ্যাথি পড়েন, তাতে দেখবেন স্পষ্ট ভাবে লেখা আছে প্রেগন্যান্সির সময় আমরা কি কি মেডিসিন দেবো। তাতে একটা ডোজ টিউবারকুলিনাম, পরবর্তী ক্ষেত্রে একটা ডোজ সিফিলিনাম, এবং শেষে একটা ডোজ মায়াজমেটিক হিসেবে ব্যাসিলিনাম দেওয়ার কথা বলা আছে। যদি ওই 3টে ইন্টারভ্যালে আমি যদি 3টে মেডিসিন দিয়ে থাকতে পারি, তাহলে কিন্তু রোগীগুলোকে অনেকখানি প্রশমিত করতে পারবো। কখনো সোরামুক্ত করতে পারবো না, কারণ ওই ছেলেটা যে মা বাবার কাছ থেকে জন্মাচ্ছে, তারা তো রোগমুক্ত নয়। অতএব আপনি কখনই ভাববেন না যে আপনি তাকে সোরামুক্ত করতে পারবেন। ফিজিক্সে বলে পৃথিবীতে বাতাস শূন্য কোনো জায়গা নেই,
বাতাস শূন্য কোনো জায়গা হতে পারে না, সেরকম কোনো মানুষ কখনো সরাশূন্য হতে পারে না। আমি যে তত্ত্বের কথা বলেছিলাম সেটা ছিল আধ্যাত্মিক তত্ত্ব। আপনাকে পৃথিবীর এই বাস্তবীয় মানবীয় কামনা বাসনা থেকে বেরিয়ে এসে যদি আপনি সেই তার কাছে যাওয়ার চেষ্টা করেন তবে গিয়ে পারবেন, তার আগে নয়। অতএব ছোড়া ফ্রি মেডিসিন হওয়া সম্ভব নয়। না, কামনা বাসনাটা হচ্ছে তাকে যেইভাবে শেখানো হয়, একটা বাচ্চাকে কামনা বাসনা শেখানো হয়, তোকে বড় হতে হবে, তাকে মুখ করতে হবে, আসলে আমরা মা বাবারা বাচ্চার উপর চাপিয়ে দিই। অতএব সেইটার জন্য ওষুধের সাথে কোনো সম্পর্ক নেই, ডিপেন্ড করবে মা বাবার চিন্তা, চাহিদা, খাদ্য এবং আশা প্রত্যাশার উপর। পেশেন্টের হতে গেলে খুব মুশকিল, কারণ আপনি সে পেশেন্ট নিয়ে ভাববেন, আমি তো পেশেন্টকে দেখিনি। হ্যাঁ, আপনি অন্যগুলোতে প্রশ্ন করেছেন, অন্যকে একজন সুযোগ দিন। সর্বদাই নারী কামনার চিন্তা কিন্তু রোগ সমাগম এবং ধর্মীয় অনুভূতির বাধা কোন মেডিসিন? কি সর্বদা নারী কামনার চিন্তা এবং রোগ সমাগম এবং ধর্মীয় অনুভূতির বাধা ধর্মীয় অনুভূতি বাধা। আচ্ছা, নারী কামনার চিন্তা হচ্ছে আবার ধর্মীয় দিক দিয়ে দুটোতে আছে। বই খুলে দেখতে পারবেন, মাস্টার্স আর একটা হচ্ছে অ্যাসিড ফ্লো। সারাদিনে যৌনতা মেয়ে ছাড়া পুরুষের ক্ষেত্রে কিচ্ছু ভাবলো না। আর বাধাটা কোথায় আজকে? একমাত্র বাধাটা পায় ভেরেট্রাম অ্যালবাম এবং টিউবারকুলিনাম সব ঘটিয়ে দেয়। দ্বিতীয় মেডিসিনটাই এর মধ্যে আসছে না, ভেরেট্রাম অ্যালবাম বাধার জন্য সে কোনো কিছু করতে পারে না, কারণ তার অহংকারে বাঁধে। ভেরেট্রাম অ্যালবামের মতো অত গর্বিত মানুষ নেই। কামনাটার জন্য যেটা করলাম, নারী কামনায় এইটা আসতেছে বাধাটা একটু ভেরেটা মেলবা। লিপ্ততা আছে সাইকোটিক থেকে, সে যখন সিফিলির দিকে দেখায়, অর্থাৎ ট্রায়াঙ্গেলের নিচে বেসটাতে সাইকোসিফিলি নামে আছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যদি তার রং প্রচন্ড পরিমাণে লাল বা মেরুন কালারের রয়ে থাকে আমরা অরামেটালিকাম দিয়ে থাকি। কালকে আলোচনা হয়েছে রেক্টাল কলেজ ক্যালিপ্টো, তাছাড়া বেস্ট মেডিসিন হচ্ছে থুজা, ক্যারেন্ডুলা, আর আছে টিভিএ মানে প্রচুর ওষুধ আছে। আপনাকে কিন্তু তাদের সিলেকশন করতে হবে দেখে, আমি বড়জন মাঝামটুকু বলে দিতে পারি। আর রেকারিক যদি হয়ে থাকে আপনি জেনে রাখবেন, সেটা হচ্ছে টিউবারকুলার মাঝামের অন্তর্গত, কারণ টিউবারকুলার মাঝাম বারবার ফিরে আসে, একইভাবে ফিরে আসে, আলাদা চরিত্রে ফিরে আসে। ভারতের প্রখ্যাত হোমিওপ্যাথ ডাক্তার নীলকমল বর্মন রচিত অন্যতম একটি ভালো বই হচ্ছে মন নিয়ে হোমিওপ্যাথি। ম্যাটেরিয়া মেডিকার গুরুত্বপূর্ণ ওষুধগুলোর মানসিক লক্ষণগুলো তিনি চমৎকারভাবে এই বইতে সন্নিবেশিত করেছেন, যা সহজেই একজন শিক্ষার্থী আয়ত্ত করতে পারে এবং তা দেখে মেডিসিনটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করতে পারে। বইটির মূল্য 250 টাকা। পাওয়া যাচ্ছে যে কোনো অভিজাত লাইব্রেরিতে ও অনলাইন হোমিও বুক স্টলে। আজই অর্ডার করুন। ডাক্তার নীলকমল বর্মন রচিত অন্যতম একটি সেরা বই হচ্ছে অনালোচিত হোমিওপ্যাথি। বিভিন্ন ভারতীয় ডাক্তারদের বিভিন্ন প্রবন্ধ এই বইতে স্থান পেয়েছে। হোমিওপ্যাথির দর্শন সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য এই বইটি খুবই সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। বইটি পাওয়া যাচ্ছে যে কোনো অভিজাত লাইব্রেরিতে বা অনলাইন হোমিও বুক স্টলে। বইটির মূল্য 100 টাকা। আজই অর্ডার করুন। অনলাইন হোমিও বুক স্টল বিশ্ববিখ্যাত বিজন পাবলিকেশনস এর অরিজিনাল ইংরেজি বই সহ বাংলা ভাষায় মুদ্রিত ও বিভিন্ন লেখকের রচিত ইন্ডিয়ান ও দেশি প্রিন্টের ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন, ক্রনিক ডিজিজ, থেরাপিউটিক্স, অ্যানাটমি, ফিজিওলজি, প্র্যাকটিস অফ মেডিসিন ইত্যাদি
হোমিওপ্যাথি ও হোমিওপ্যাথি টেক্সট বইয়ের বিপুল সম্ভার। ঢাকার ভিতর অর্ডার করলে ঘরে বসে বই পাবেন। এছাড়া ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে দ্রুততম সময়ে বই পাঠানো হয়। যোগাযোগ 01912150642, 01612150642 এবং 01316202242। বিকাশে টাকা পাঠানোর জন্য বিকাশ পার্সোনাল নাম্বার 01831800030। হ্যাঁ, সিমটম আপনি যেটা বলতেন সেটা রাস্তা অ্যাক্সেস, অথবা আরেকটা সিমটম হচ্ছে সেটা হচ্ছে রোডোডেন্ড্রনের। শুধু সিমটম নিতে হবে না, মায়াজমের কথা ভাবুন। ওখানে হয় কি সিফিলিটিক মায়াজম যতটা না কাজ করে, বেশি কাজ করে সাইকোটিক মেডিসিন হচ্ছে মেডুরিনাম এবং ফাইটোলাপ্টাম। যে কোনো অ্যালার্জি কম বেশি কিন্তু টিউবারকুলার। আপনাকে টিউবারকুলিনাম মেডিসিনটাকে বিভিন্ন ভাবে সেই পেশেন্টের উপযোগী করে ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস জেনে রাখবেন, আমি যে লিটারেচার পাঠিয়েছি তাতে আছে IgE ওতে কিন্তু সেই টিউবারকুলিনামের কথা বলে আছি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে মেইনটেনিং কজ, যে জিনিসটা বেশি খেলে আপাততভাবে অ্যালার্জি হচ্ছে সেটাকে কিছুদিনের জন্য হলে প্রশমিত করতে হবে। আপনার ভাইটাল ফোর্স যতদিন না সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছে ততদিন খাওয়া চলবে না। ক্যাডমিয়াম সালফেট, স্যার মানে ওই রিলেটেড কোশ্চেন, হ্যাঁ, যদি আমি তাকে জন্মের আগে যে 3টা কথা বললেন হ্যাঁ, যদি তাকে আমি দিয়ে থাকি, হ্যাঁ, তাহলে এটা কি সিমিলিয়াম হলো? হ্যাঁ? তাহলে কি এটা সিমিলিয়াম হলো? আর যদি স্যার সিমিলিয়াম হয় না, সেটা সিমিলিমাম হলো না। সেটা ওই যে একটা কথা বললাম, গোটা হ্যানিম্যান সারা জীবনে সিমিলিমাম বলে গেল, 3টে জায়গা 3টি অ্যান্টি মায়াজমেটিক মেডিসিনের কথা বলেছেন। সেটা কিন্তু সিমিলিমাম নয়, সেটা হচ্ছে অ্যান্টি। যদি সিমিলিয়াম নাই হয় তাহলে এটা প্রেসক্রাইবিং পয়েন্ট অফ ভিউটা কি আসলে? আমি অ্যান্টি মায়াজমেটিক মেডিসিনের প্রেসক্রিপশন ভিউ। টিস্যু চেঞ্জ একমাত্র হয় ভাইরাসের ক্ষেত্রে। আর কিছু কিছু আপনার যদি বেশ কিছু লিটারেচার পড়েন তাতে দেখবেন, যেমন ডাউন সিনড্রোম, জি জি খুব ইন্টারেস্টিং জায়গা। হ্যাঁ, খোদা বাক্স আমাদের কল্যাণী ইউনিভার্সিটির যে প্রফেসর, তার সাথে যেদিন আমার যোগাযোগ হয়েছিল কোন একটা সেমিনারে, আপনি প্রশ্ন রেখেছিলাম যে ভাইরাল নয়, আপনার এই যে যেটা হচ্ছে মানে 21 নম্বর ট্রাইজোমিতে হচ্ছে যেটা ডাউন সিনড্রোম বা অটিস্টিক বা সিজার সিনড্রোম বা প্যাটুস সিনড্রোম, এই যে অ্যাবনর্মাল মানে কনজেনিটাল অ্যাবনর্মাল যে সকল বাচ্চাগুলো জন্মায়, আপনি কি ভাবছেন? উনি বলেছিলেন পরিষ্কার, দেখুন আমি তো ডাক্তার নই, কিন্তু আমার রিসার্চের পেপার ছিল, উনি পিএইচডি করেছিলেন যে হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে এমব্রায়োলজিতে চেঞ্জ আসতে পারে। উনি তখন আমাকে দুটো মেডিসিনের কথা বলেছিলেন। প্রথম কাজটা করেছিলেন আর্নিকা নিয়ে, দ্বিতীয় কাজটা করেছিলেন জেলসিমিয়াম নিয়ে। উনি আমাকে সরাসরি বলেছিলেন যে ডাউন সিনড্রোমের সমস্ত রোগীকে যেভাবে হোক তুমি তোমার মতো চিন্তা যাই করো, একটা বার অন্তত জেলসিমিয়াম দেওয়ার কথা ভাববে। আমি ব্লাইন্ডলি আমার যে কোনটা ডাউন সিনড্রোমের রোগী আছে, আমি কিন্তু ক্যান্সারের রোগী নেই, আমি দেখি না, আমি পারি না, আমার ইন্টারেস্ট তাতে নেই। আমার যে কোনো ডাউন সিনড্রোমের রোগী আছে, আমি তাকে অতি অবশ্যই প্রথমে মায়াজমেটিক মেডিসিন দিয়ে আমি তাকে জেলসিমিয়াম 01 থেকে শুরু করে যতটা পারে উঠি, অথবা 30-200 দিই। এবার দেখুন একটা মজার ব্যাপার, যদি 21 নম্বর ট্রাইজোমের কথা বলেন, যতগুলো আমি অ্যাবনর্মাল কনজেনিটাল ডিজিজ বললাম, তাদের ট্রাইজোমিতে সেটা 21ই হোক অথবা 8ই হোক অথবা 13ই হোক, দেখবেন 3 পেয়ার ক্রোমোজোম হয়, অর্থাৎ 1 পেয়ার বেশি থাকে। হিসেব করে দেখুন তো, 1 পেয়ার বেশি মানে 26 জোড়া থাকার জন্য 26 জোড়া একটা, তাহলে সাইকোটিক মায়াজম
সাইকোটিক মাধ্যমের উৎপত্তি কোথায়? উৎপত্তি রয়ে গেছে একমাত্র মেডুইনাম এবং ইয়াতে। কিন্তু এলোপ্যাথি ডাক্তারদেরকে জিজ্ঞাসা যখন করেছি তখন ওরা ডাউন সিনড্রোম বলে বলেছে যে দেখো তোর বাবার না নিশ্চয়ই সিফিলিসের রোগ ছিল। তারা সিফিলিস মাধ্যমটা কিন্তু বোঝে না, কিন্তু সিফিলিস রোগটাকে বোঝে। তাদের সাথে আলোচনায় বসলাম, ওনারা বারবার আমাকে দেখিয়ে দিলেন দেখো যতগুলো তুমি ডাউন সিনড্রোম নিয়ে কাজ করছো, কারণ আমি একটা ইনস্টিটিউটে যাই যেখানে ৪৫ ডাউন সিনড্রোমের রোগী থাকে, তাদের দেখলাম প্রত্যেকের বাবার কম বেশি একটা অসৎ চরিত্র হোক, অ্যালকোহলিজম হোক, অথবা প্রচন্ড রাগী এবং নানান ধরনের ঘটনা। অর্থাৎ এলোপ্যাথি শাস্ত্রে যেটাকে সিফিলিস বলছে বা প্রিডমিনেন্ট বলে বলছে বা পারপেটিভ বলে আমি যেটা একটু আগে উল্লেখ করেছিলাম টিউবারকুলোসিসের ক্ষেত্রে, তারা কিন্তু জিনিসটাকে অস্বীকার করছে না, শব্দটা বদলাচ্ছে। আমি তখন তাদেরকে ওই সিফিলিস বাবার কথা ভেবে যদি দেখি ডমিনেন্ট, আমি সিফিলিনাম দিয়ে শুরু করি। আর যদি গ্যাদারিং মানে প্রলিফারেশন হয়েছে, মানে একটা ক্রোমোজোমের এটা বেড়ে গেছে দেখি, তখন আমি তাকে সাইকোটিক মাধ্যমে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি এবং ফলপ্রসূ হয়ে আস্তে আস্তে কিন্তু ক্রোমোজোম লেভেল আমি বদলাতে পারিনি, কিন্তু তাকে অন্তত হ্যাবিচুয়েটেড, তার খাদ্য, তার অভ্যাস, তাকে বিহেভিয়ার করা বা ওয়েল ট্রেন্ড বলে যেটা বোঝায়, সে কখন খাবে, কি খাবে, কখন পেচ্ছাপ করবে, কি করবে, তাকে কিন্তু আরো উন্নতি করা যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আরেকটু উন্নতি, তাকে কিন্তু স্কুল পর্যন্ত যায়, পড়াশোনা করে। নেক্সট, ছোট জিনিস যদি দেখেন তার কৃমি আছে, জেনারেলি হয় কি কৃমি থাকলে হয়, আরেকটা হয় কৃমি, তো আরেকটা হয়। তো আমি তখনই বলি ভাই কৃমি তখনই হবে যখন আপনি স্টুল পরীক্ষা করে কৃমি পাবেন। সাইকোলজিক্যাল এফেক্ট সেই সকল বাচ্চাদের বেশি হয় যার মা বাবারা ঝগড়া করে। দেখবেন ও কিন্তু কোনো একজনকে, মাকে অথবা বাবাকে সাপোর্ট করে, কিন্তু সেটা বলতে পারে না ভয়ে। ওই রাত্রেবেলা তার অবদমিত মন ওই জায়গা গিয়ে নাইটমেয়ার বলুন যাই বলুন ওই পরিস্থিতিতে তৈরি হয়। সে কৃমির জন্য বাবা মাই কিন্তু দেয়। আর প্যাথোলজিতে যদি হয় আপনি কৃমির ওষুধ খাবার, গভর্নমেন্ট যেটা দিয়েছে খাবেন, তার চেয়ে বড় ব্যাপার যে শুধু বাচ্চাটাকে খেলে চলবে না, আপনাদেরকেও খেতে হবে। কারণ আপনাদের হাতের ছোঁয়া সে খায়, আপনাদের বাসনে খায়, যে কাজের মেয়েটা রাখে তাকেও খাওয়াতে হবে, কারণ সেও তো থেকে বেশিরভাগ সময় নার্সিং করে, তাদের সেই মেডিসিন খেতে হলে সবাইকেই খেতে হবে। নেক্সট, আমি এটা ঠিক বলতে পারবো না, এই উত্তরটা দেওয়ার জন্য আমি জানি না। নাকের পলিপ হয়, মোটা সোটা লোকেদের হয়, একটা অবস্ট্রাকশন, ওটা কোনো রোগের মধ্যে পড়ে না, তবে ওপিয়াম থেকে কিন্তু কিছুটা কমবে। উচিত কি বললাম, যত তার যে রাগের অভিব্যক্তি সেটা তো ঘুমন্ত অবস্থাতে। ঘুমন্ত অবস্থা কেন? তার সাবকনসিয়াস মাইন্ড দিনে সে মাকে বুঝতে পারছে না, কারণ মা তাকে খেতে দেয়, বাবাকে কিছু বলতে পারছে না, কারণ বাবা তাকে ঘুরতে নিয়ে যায়। কিন্তু যখন মা বাবার ভিতরে যখন গন্ডগোল দেখে, সে একই জিনিসটা তার বহিঃপ্রকাশটা সে রাগে ক্ষোভের মাধ্যমে ছড়িয়ে পড়ে দিনের বেলা। সেটা যখন আরো বেশি প্রমিনেন্ট হয়ে বহিঃপ্রকাশ হচ্ছে, দুদিন পর যদি ট্রিটমেন্ট না হয়, সে মাকে কামড়াতে শুরু করবে, জিনিসপত্র ভাঙতে শুরু করবে। হ্যাঁ, খুব ভালো। এখানে অ্যান্টিমাইজমেটিক মেডিসিনের ধার ধারবেন না, সরাসরি চলে যাবেন। 4টে মেডিসিন ডিজাইন টু বাইট আছে অথবা স্ক্র্যাচিং আছে। এক হচ্ছে লাইসিন মানে হাইড্রোফোবিনা, 2 হচ্ছে ব্রায়োনিয়া, সরি বেলেডোনা, 3 হচ্ছে হায়াসমাস নিচের দিকে নেই, সেটা হচ্ছে স্ট্রামোনিয়াম, আর একটা মেডিসিন হচ্ছে সেটা হচ্ছে ট্যারেন্টুলা হিসপানিয়াম। দেখেন রুব্রিকটা হচ্ছে ডিজাইন টু বাইট, ডিজাইন টু ক্র্যাচ, ডিজাইন টু টিয়ার, ছিঁড়ে ফেলতে চায়, কামড়ে দিতে চায়। বেলেডোনা, স্ট্রামোনিয়াম, এদিকে হচ্ছে ট্যারেন্টুলা হিসপানিয়া, আর মাঝখানের দিক থেকে হচ্ছে লাইসিন।
বাচ্চাকে দেবো না, বাচ্চার মা বাপকে দেওয়া হবে। জন্মের আগে মা বাপকে দিন, জন্মে গেলে বাচ্চাটাকে দিন। তবে সেই বাচ্চা যদি দুগ্ধে প্রতিপালিত হয়, মাকেও দিতে পারেন। ওরা তো বলতেছে, ওরা কেন তো বাচ্চারা এই আবির্ভাব করছে, খালি ওই মুহূর্তে তার বাপ মারা গেছে ভালো উচিত। ছোট ছোট বাচ্চা 5-7 বছর বয়সের করে প্রথম অ্যানুরেসিস, দেখা যায় অনেক সময় বড় মহিলা ডিজিজটাকে বলা হয় অ্যানুরেসিস। কেন হচ্ছে? কিসের অভিযোগ? দুটো ঘটনা। মায়াজমের যদি কথা বলেন, সেটা হচ্ছে সিফিলিটিক মায়াজম। আর যদি রোগের কথা বলেন, আসলে কন্ট্রোল করতে পারছে না পার্সিয়াল প্যারালাইসিস অফ দ্য ইউরিনারি ব্লাডার। দুটো মেডিসিন আছে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কস্টিকাম, 2 নম্বর হচ্ছে জেলসিমিয়াম। তাকে কাজ করাতে গেলে একটা অনুঘটকের মতো আগে আপনাকে দিতে হবে সিফিলিনামের একটা ডোজ, দিয়ে আপনি জেলসিমিয়াম অথবা কস্টিকাম দিয়ে নিশ্চিতভাবে কাজ করবেন। সিফিলিনটা আমরা একটা হাই ডোজে দিতে পারবো, মিনিমাম 1 এর তার 3 দিন পর আপনি কস্টিকাম দিন। যদি সিফিলিনাম দেওয়ার পর চেক করে যায়, তাহলে কেন 2 নম্বর ওষুধটা দেবেন? কিন্তু আগে মাসডোমেটিক মেডিসিনটা দিন। এবার প্রশ্ন হতে পারে, স্যার প্রত্যেকটাতে আপনি মাসডোমেটিক আগে বলছেন কেন? আসলে আমার দুর্ভাগ্য, আমি যখন রোগী পাই সরাসরি প্রথম রোগীটা পাই না। আমি যখন রোগী পাই অন্য ডাক্তারবাবুকে দেখিয়ে আসছেন, আমি দেখছি তাদের প্রেসক্রিপশন ঠিক আছে, অনেকটা ভালো আছে। ওই যে শিখেছি বাবাদের কাছ থেকে কিভাবে বিদ্যাকে জাহির করতে হয়, তখন দেখতাম যে তাদের ভিতরে এমন একটা মেডিসিনের অভাব থেকে গেছে যেটা দিলেই হয়তো কমে যেত, অর্থাৎ তারা ঠিক সেই যে অ্যান্টিমায়াজমিক মেডিসিনটা দিতে পারেনি। আমি সেটা দেওয়ার চেষ্টা করি। আর দ্বিতীয় কথা, আপনারা যদি সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত আমার প্রেসক্রিপশন দেখবেন প্রথম প্রেসক্রিপশন প্রচুর প্লাসিবো থাকে, শুধু প্লাসিবো থাকে। কারণ আমি জানি আগের ডাক্তারবাবু যিনি দিয়েছেন তিনি আমার চেয়ে সমৃদ্ধশালী, এবং তিনি যখন দিয়েছেন কিছুটা তো কাজ করবে, দেখি না কি হয়। যখন নিরুপায় থাকি তখন আমি আমার মতো করে চলি। সাইকিকের জন্য কি করা যায়? মানে রোগের প্রবলেম সাইটিক নার্ভে, হ্যাঁ সাইটিক নার্ভে তো, হ্যাঁ এই যে রগের উপর রগ লেগে যায়, তাহলে কোথাটার মধ্যে কি দাঁড়িয়ে রইলো? গোটাটার মধ্যে দাঁড়িয়ে রইলো সিফিলিটি মায়াজমের ব্যাপার। দেখবেন তার সাথে দুটো মেডিসিন ভালো কাজ করে, এক হচ্ছে ল্যাকেসিস ইন কেস অফ ডান দিকে, আর স্পাইজিলিয়া ইন কেস অফ বাঁ দিকে, সঙ্গে আছে পোলোসিন। হ্যাঁ আমি ঠিকই বলেছি, একদম জ্ঞানতেও বলেছি। লাইক ল্যাকেসিস ডান দিকে, বই করে দেখো তাই বলেছি। কোথায় লিখেছি? বড়িকে লেখা আছে। আমি এখনো পর্যন্ত ঘুমের ঘরে নেই, সম্পূর্ণ সুস্থ ভাবে আছি। নেক্সট হয় জীবন সময় যায় কি? রোগের প্রবলেম যায় সাইকিকের কিন্তু মুখে লিখেছি জিবা করে জিবাটা আটকে যায়। হ্যাঁ সেখানে আপনি সিফিলিনাম দিয়ে কস্টিকাম দেবেন। কস্টিকাম, হ্যাঁ অনেক সময় দেখা যায় 2-3 বছর বা 5 বছরের বাচ্চারা কোনো প্রকারই তাদের খাওয়া যায় না। খাওয়ানো যায় না? না, ভালো খাওয়াতে হবে, আমাকে ডেকে নিয়ে যেতে হবে, আমি গল্প করে খাইয়ে দেবো। এটা স্যার কি করা যায়? আসলে একই খাবার খেতে খেতে তাদের আর ভালো লাগে না, তাদেরকে ডিপ্রেশন এসে যায়। আগ্রহ আছে কষ্ট না বন্ধ করবো? স্যার আমরা বলতে পারছি বলুন। পুরাতন আমাশা হ্যাঁ সবাইকে বলতে দিন। ঠিক আছে বলছি, যেটা বলছেন সেটাকে বলা হয় ডক্ট্রিন অফ সিগনেচার। ডক্ট্রিন অফ সিগনেচার ল্যাকিসিসকে যদি সম্পূর্ণভাবে পড়েন তাহলে দেখবেন লেখা আছে বাঁ দিকের ওষুধ, তারপরে লেখা আছে বাঁ দিক থেকে যে সকল রোগগুলো ডান দিকে যায়, অর্থাৎ ডান দিকের রোগও আপনি ও ল্যাকিসিস দিতে পারেন যদি হিস্ট্রি নিয়ে দেখেন বাঁ দিক থেকে রোগের উৎপত্তি হয়েছে। 3 নম্বরটা আমি বলবো যদি আপনারা আমাকে অনুমতি করেন। বলবো? কেউ কোনো খারাপ পাবেন না তো? আমাদের হিন্দু শাস্ত্রে হচ্ছে বিয়ের পর বউকে বাঁ দিকে রেখে বিয়ে করতে হয়। আমি যখন স্যারকে বলছিলাম স্যার একই কথা, স্যার ডান দিকে আপনি ল্যাকিসিস বলছেন আগে
তো ডাক্তার স্যার হয়তো রোগী দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, দিয়ে দিয়েছেন। নীলকমল কি বলছিলি? আমার স্যার মাফ করবেন, সবার সামনে বলিনি, আপনাকে ছোট ছোট করে বলছিলাম যাতে রোগী শুনতে না পায়। খবর দালালি করাটা উচিত না। শোন, সবাইকে বের করে দেন। সবাইকে বের করে দিল। তুই যেমন মান সম্মান বাঁচাতে যেমন সবার সামনে বলিসনি, আমি তোকে একটা কথা বলবো। আমি কি স্যার, বিয়ের পরে তো বাঁ দিকে বউকে নিয়ে রেখেছিলিস, কিন্তু রোজ শুনতে গেলে কি বাঁ দিকে থেকে না ডান দিকেও যায়? ডান দিকেও যায়, মানে রাখিস সেরকম ডান দিকে যায়, তুই মনে রাখিস। যেহেতু বাদ বাকিটা আমার বাবার কাছ থেকে শেখা। ডান বাম নিয়ে আর আমি মাথা ঘামাই না। আয়োজন নিয়ে কিন্তু কোথাও একটা বার ডান বামের শব্দ আসেনি। আমার মতো মানুষ যে এই সকল থেকে আরেকটু উপরে উঠেছে কি নিচে নেমেছি জানি না, আমি আর ডান বাম নিয়ে মাথা ঘামাই না। কারণ আমি মানুষটাকে নিয়ে মাথা ঘামাই, মানুষের মনটাকে মাথা ঘামাই। মানুষের মনে কিন্তু ডান দিক বাঁ দিক বলে কিচ্ছু নেই। মানুষের মনে আছে একটা সেই চেতনা বোধ, একটা ব্যাকুলতা, ডাক্তারের কাছে কি নিজেকে প্রকাশ করার জায়গা। আমি সেখান থেকে মানুষকে তুলে নিয়ে আসার চেষ্টা করব। যদি এই হাতের কাছে হোমিওপ্যাথি দেবেন, একটা অবাঞ্ছিত উপসংহার বলে লেখা আছে। এক মিনিট, অবাঞ্ছিত উপসংহার বলে লেখা আছে। তাতে আমি লিখেছি, আমার দাদু শিখিয়েছিলেন হসপিটালে গিয়ে দেখো নরক কাকে বলে। আমার দাদু শিখিয়েছিলেন দেখো সাম্রাজ্যবাদ কাকে বলে। আমার বাবা বলেছিলেন তোমার ডাক্তারখানাতে হবে প্রায়শ্চিত্তের জায়গা। সে প্রায়শ্চিত্ত কেন বাবা? উনি তখন একটা কথা বলেছিলেন, আমরা হিন্দুরা প্রচন্ড প্রায়শ্চিত্ত করতে যাই ঠাকুরের কাছে গিয়ে অর্থ খরচ করে। যেই যত বেশি অর্থ খরচ করে তুমি জানবে তার প্রায়শ্চিত্ত তত বেশি মুক্তি ঘটছে। তোমার এই জায়গাটা হবে প্রায়শ্চিত্তের জায়গায়। রোগীরা এসে তোমার চেম্বারে ঢুকলে তার প্রায়শ্চিত্ত ঘটবে এবং সে রোগ মুক্তি ঘটবে। আমি জানি না বাবা আমাকে কতটা দায়িত্ব দিয়ে গেছে, আমি কতটা পালন করতে পেরেছি। আরেকটা কথা বলেছিলেন, সেটা কি, যে যত বেশি অহংকার করে সে তত বেশি রোগে ভোগে। বাবার কথাটা মানতে পারিনি। উদাহরণ দিয়ে বলেছিলেন, গল্প করতে গিয়ে দেখবি তোর কি হয়েছে, তোর কি হয়েছে, তোর 1 লাখ টাকা যাই, গতকাল রাত্রে আমার 5 লাখ টাকা বেরিয়ে গেল। আসলে কতটা বেরিয়ে গেছে বলছে না, জানাতে চাচ্ছে আমি এক রাতে আমার মা বাবার জন্য 5 লাখ টাকা খরচা করতে পারি। সেটা হচ্ছে প্রাইড, সেটা হচ্ছে একটা প্রিজুডিস, তাদের এটা হচ্ছে তার অহংকার। দেখবেন প্লাটিনা এবং ভেটনামেল নামের রোগীরা এসেই আগে হিসেব দেয় সে কত টাকা খরচা করে আপনার কাছে এসেছে। যারা টাকার হিসেব দিয়ে আমাকে বলতে চায় তার রোগটা কত বড়, আমি তাকে আস্তে করে ভেটনামেল নাম, সে যদি ধর্ম দিয়ে বোঝাতে চায় আমি কত বড়, আমি তাকে ল্যাকেসিস দিই। কেউ যদি পড়াশোনা দেখাতে চায় আমি কত বড়, আমি তাকে সালখাট দিই। এবার বলুন তো আপনারা আমাকে কি করবেন? নেক্সট বলুন। বলছি বলা হয় সাইকোটিক মেডিসিনের প্রভাবে দুটো মেডিসিন আছে, এক হচ্ছে থুজা, দুটো হচ্ছে পিটিউটারিনাম। ওই আরেকটা কথা বলেছিলাম টেস্টিস, তাদের টেস্টিস এখানে ভুলেও দেবেন না, কারণ তাদের পুরুষ হরমোন বেড়ে গিয়ে আরো বেশি দাড়ি বেরিয়ে যাবে। হ্যাঁ, বলতে গিয়ে আমি যে ডাক্তারবাবুর নাম নিতে পারিনি, টেস্ট টিউবের ভারতের অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়, কখনো ইউটিউবে সার্চ করে দেখবেন, ওনার যে লেকচারটা আছে তাতেই আছে কিভাবে মেয়েদের শরীরে উনি কিভাবে যেটা রিসার্চ করেছিলেন, অর্থাৎ টেস্টিসের উপরে, ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। রাতের বেলা ঘুমের ঘরে উঠে চিন্তা জিনিসপত্র ভাঙে, আবার নিজের জিনিস বের করে কোন বলছি এবার কি আমাকে বিব্রত করার জন্য প্রশ্ন করছেন? আচ্ছা, যত এগোবেন কোথায় বলে, যত আলোচিত তত আলোকিত। কেউ যদি বিরক্ত হন চলে যেতে পারেন, আমার টাইম আছে, আমাকে আবার অন্য জায়গায় যেতে হতো, আমার কোনো আপত্তি নেই।
যত আলোচিত তত আলোকিত। আপনি যে জায়গাটা বললেন খুব মায়া যাবেন, একটু ভাবুন তো। আমি একটু বলেছিলাম আপনার জ্ঞানের সমৃদ্ধিটা একটু বাড়াতে হবে। ইমাজিনেশন ইজ পাওয়ারফুল দ্যান নলেজ। আমি এতদূর এসেছি শুধু ওই ইমাজিনেশনের উপর ভর করে। কি কোন মায়াজম এই ঘটনাটা ঘটাতে পারে? কে পারে জানেন? দেখুন, আমি সালফেট অ্যাড করেছেন, সিগমন্ড ফ্রয়েড করুন। আরেকটা জিনিস হচ্ছে বোঝার কথা, রবীন্দ্রনাথকে তো পড়তেই হবে। আরেকজন ইংলিশ কবির কথা বলবো, তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি বলেছিলেন where there is no sex there is no love, where there is no sex there is no love। যৌনতা ছাড়া ভালোবাসা যায় না। ইভেন উনি বলেছিলেন বাবার সাথে মেয়ের যে সম্পর্ক, মায়ের সাথে বাবার যে সম্পর্ক, সরি ছেলের সাথে মায়ের যে সম্পর্ক, রিলেটেড ভাবে একটা অবদমিত সুপ্ত চিন্তা ভাবনায় যৌনতা খুব প্রচ্ছন্ন ভাবে বিরাজ করে, নাহলে এই নামটা আসতো না। প্রমাণ করতে পারবেন না, কারণ মাধ্যাকর্ষণ শক্তি প্রমাণ করা যায় না, আপনার অভিকর্ষ শক্তি প্রমাণ করা যায় না, চুম্বকত্ব দিয়ে প্রমাণ করা যায় না। এই মুহূর্তে একটা মোবাইল বেজে উঠলো, আপনি খুব দুঃখ পেয়ে চট করে বেরিয়ে গেলেন, কি আপনার ভিতরে এলো? সেই অনুভূতি, একটা শিহরণ, এগুলো কোনো প্রমাণ করা যায় না, উপলব্ধি করতে হয়। মায়াজনকে উপলব্ধি করতে গেলে আপনি ঘন্টার পর ঘন্টা ধ্যানে বসুন, মেডিটেশন করুন, তবে পারবেন। সব থেকে শেষে আজকে আমার খুব ভালো লাগছে এই জন্যে যে আপনারা অন্তত আমার এই মতে মূর্খের কথাটা শুনছেন। আমি এই সৃষ্টি বা এই চেতনা আমি কোথায় পেলাম জানেন? আপনারা নিশ্চয়ই মণি ভৌমিকের নাম শুনেছেন। ডক্টর মণি ভৌমিক মেদিনীপুরের অত্যন্ত একজন গ্রামের ছেলে, যে ক্লাস 5, 6, 8 পর্যন্ত জামা প্যান্ট কেন যুদ্ধ পর্যন্ত পড়তে যায়নি। তিনি আজকে পৃথিবীর অন্যতম ধনী একজন বিজ্ঞানী, যার বিদেশে 6খানা প্রাসাদের মতো বাড়ি আছে, সেটাই বড় ব্যাপার নয়। ওনার কতগুলো পেটেন্ট আছে সেটা বড় ব্যাপার নয়। উনি যেটা আবিষ্কার করেছেন আজকে মানুষের চোখ খুলে দিয়েছেন, কারণ লেজার রশ্মির আবিষ্কারক তিনি আজকে এটা আবিষ্কার করেছেন বলে আজকে আমরা অন্ধরা দেখতে পাচ্ছি। আজকের এই যে জেরক্স আমরা সেটা দেখতে পাচ্ছি, আর আজ এই যে পাওয়ার প্রজেক্টের কাজ এটা দেখতে পাচ্ছি। উনি একটা কথাই বলেছিলেন যে লাইট চারদিকে ছড়িয়ে পড়ে, উনি বলেছিলেন আমি সেই লাইটকে যদি কনসেন্ট্রেট করতে পারি তবে গিয়ে আমি পৃথিবীর বিভিন্ন জিনিসটা বদলে ফেলতে পারবো। উনি সেই কনসেন্ট্রেশন, উনি তার লাস্ট বই দ্য কোড নেম গড, বাংলা যেটাকে বলা হচ্ছে বিজ্ঞানে ঈশ্বরের সংকেত, যদি পড়েন, আমি অনুরোধ করতে বলছি আপনাদেরকে। আমার কথা দেখবেন, আমি যতখানি বায়োলজি বা মেডিসিন নিয়ে না বলেছি, প্রায় কিন্তু আমি ফিজিক্স এবং ডাইনামাইজেশন নিয়ে বলেছি। কেন? আসলে আমার ওটা ভালো লাগে। তাতে আমি পেয়েছিলাম উনি বারবার বলছেন ঈশ্বর বলে একটা জিনিস আছে, যিনি এই সারা পৃথিবী তৈরি করেছেন। কিভাবে তৈরি করেছেন সেটা বড় না, সেটা হচ্ছে কয়েক বিলিয়ন বছর ধরে উনি তৈরি করেছেন। আমরা যদি সেইভাবে স্থিরভাবে নামাজ পড়ার পর যদি আরো কিছুক্ষণ 5 মিনিট যদি সেই ইথার বলটা ভুল হবে, কারণ ইথারটা প্রমাণিত সত্য নয়, যদি সেই কসমিক রে পর্যন্ত পৌঁছানোর জন্য একটা যোগসূত্র তৈরি করতে পারি দিনের পর দিন বসে, তবে কিন্তু আমরা পৃথিবীতে এমন অনেক কিছু জানতে পারবো যে জিনিসটা কখনো বই আপনাকে দিতে পারবে না। তার উৎস, তার গুণ, তার গুণ, এটা ইনটিউশন নয়, তার চেয়ে বড় ব্যাপার। আমি যেটা বারবার বলেছিলাম, সোনার আগের স্টেজ, অর্থাৎ আমাদেরকে ফিরে যেতে হবে সেই পিতৃপুরুষের আগে থেকে, যেখান থেকে খোদা তাআলা তৈরি করেছিলেন তাকে সৃষ্টি করার জন্য। ঈশ্বর তো এক, তাই তো? আমার ভিতরটা কাটা দিচ্ছে, আচ্ছা হঠাৎ একদম অদ্বিতীয় হলো কেন? আসলে উনি সৃষ্টি করার পর দেখলেন আমার এই সৃষ্টি দেখতে পেয়ে উনি তখন মানুষকে আনলেন তার এই সৃষ্টিকে দেখার জন্য। এবং উনি এত বেশি লীলাময়, উনি এত বেশি খেলার পাগল, হ্যাঁ, উনি আমাদেরকে নিয়ে খেলেন, আমাদেরকে কি বলবো পুতুলের মতো নাচিয়ে চলেছেন। এবং একটাই মানুষ বলুন বা সে শক্তি বলুন, হ্যাঁ, আপনারা যেটাকে বলেন সর্বশক্তিমান আল্লাহ, আমি রেসপেক্ট করি তাকে, কারণ উনি আমাদেরকে তার মতো করে বাঁচিয়ে চলেছেন, খেলে চলেছেন, তার মতো করে মেরেছেন, ঘুমেছেন, কখনো দিয়েছেন, কখনো দেননি। আরেকটা কথা, আমি
আমি সব জায়গায় বলি যে আল্লাহর মতো বলা হচ্ছে তুমি কিনে যায় না, বলে কি বলো পক্ষপাতিত্বপূর্ণ লোক দুটো নেই। কাকে মোটা করেছে, কাকে রোগা করেছে, কাকে প্রচুর সম্পদ দিয়েছে, কাকে কিছু মাত্র দেয়নি, কাকে 4খানা মেয়ে দিয়েছে, কাকে কোনো সন্তানই দেননি, কাকে বুদ্ধিমান করেছে, কাকে রিক্সাওয়ালা করেছে, তার খেলার শেষ নেই, তাই তো? তিনি যা ইচ্ছা করে চলেছেন, কিন্তু তিনি অসীম কৃপাবান, প্রত্যেককে একটা জিনিস সমান দিয়েছেন, একদম মেপে দিয়েছেন। কোথাও এত কোনো ভুল করেননি। কি সেটা? সময়। যে মানুষটা আপনার কাছে তাস খেলতে খেলতে, রাজনীতি করতে করতে, লোকের ক্ষতি করতে করতে জীবন শেষ হয়ে গেল, তাকে 24 ঘন্টা একদিন। আর যে মানুষটা সব থেকে বড় আমির, যাকে সব থেকে তিনি ভালোবেসেছেন, যাকে সবকিছু দিয়েছেন, তারও কিন্তু 24 ঘন্টা একদিন। তবে আপনি আপনার এই 24 ঘন্টা যেভাবে ব্যয় করবেন, আপনার জীবনে সাফল্য আসবে ঠিক ততখানি। এই কথাটা পড়ার পর আমি নিজেকে বলতে ফেলেছিলাম, আমি ভেবেছিলাম যে হ্যাঁ, আমি 24 ঘন্টা হোমিওপ্যাথির জন্যই ভাববো। আমার বই লিখেছি, কখনো পার্ট টাইম হোমিওপ্যাথিতে যাবেন না, পার্ট টাইম হোমিওপ্যাথি কিছু হয় না। 24 ঘন্টা ভাবুন, তাকে নিয়ে ভাবুন, তার সৃষ্টিকে নিয়ে ভাবুন, আপনার কাছে চলে যাবে এই হোমিওপ্যাথির পুরো রহস্য। অনালোচিত হোমিওপ্যাথি প্রিফেসে দেখবেন লেখা আছে, দ্য রিভলিউশনারি রিলিভার, অনালোচিত। তাতে আমি একটা কথা লিখেছি, হে হোমিওপ্যাথিক গৃহিণী জগৎ, তুমি আমার কাছে উন্মোচিত হও, আমি যেন তোমাকে দেখতে পাই, তোমার প্রকৃত রূপ আমি যেন জানতে পারি তোমার ভিতরে কি আছে। এইটুকু লিখতে গিয়ে আমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। বাংলা শব্দ আছে অনাবৃত, সরি ভুলে যাচ্ছি, আছে কারণ আছে অনালোচিত হোমিওপ্যাথি। দেখবেন আপনারা শব্দটা দেখবেন, শব্দ আমরা বলি শব্দ ব্রহ্ম, হ্যাঁ, সেই শব্দের মধ্যে আপনারা যদি খুঁজে পান অপাপ্রিণু, অপাপ্রিণু, অপাপ্রিণু ডিকশনারি খুলে দেখবেন, যার মানে হচ্ছে হে জগৎ তুমি প্রকাশিত হও, খুলে ফেলো আবরণ, উন্মোচন হোক তোমার অন্তরের সত্য, সরে যাক পর্দা, আধার ভেদ করে ফুটে উঠুক সত্যের আলো। হোমিওপ্যাথির ভিতরে যে সত্য আছে সেই আলোকে জানার জন্য আমাকে এই শব্দটা দীর্ঘদিন ধরে তপস্যা করতে হয়েছে। চিরদিন আমি একটা জায়গায় দাঁড়িয়ে বারবার এই শব্দটাকে উচ্চারণ করে ভেবেছি যে কি এমন জগৎ যে প্রকাশিত হোক তুমি খুলে ফেলো তোমার আবরণ, উন্মোচিত হোক তোমার অন্তরের সত্য, সরে যাক পর্দা। কখনো কি আপনারা নামাজ পড়ার পর এই জায়গাটা, এই শব্দটা নিয়ে উন্মোচন করেছেন? একবার করে দেখুন, আপনারা প্রত্যেকে রোগ মুক্ত হবেন। শুধু রোগ মুক্ত হবেনই না, আপনারা যার কাছে চিকিৎসা, আপনারা যার চিকিৎসা করছেন, তারা কিন্তু আপনার এই ক্ষমতা বলে সেও কিন্তু রোগ মুক্তি ঘটাবে। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কারো রোগ মুক্তি ঘটে না। আমি প্রত্যেকদিন ধ্যান করার পর একটা কথাই বলি, ঈশ্বর তুমি আমাকে কৃপা করো। আর একটা কথা বলি, যারা আমার কাছে আসে তুমি তাদেরকে সারিয়ে দাও। আপনারা আমার প্যাড দেখেননি, তাতে আমি লিখে রেখেছি হি ইজ আলটিমেট, আই ট্রিট, হি কিওর। তিনি সর্বশক্তিমান, আমি চিকিৎসা করি, তিনি আমাদেরকে রোগ করতে পারেন। অনেক কথা বলা হলো, অনেক আবেগ। আমি যেভাবে আজকে নিজেকে ব্যক্ত করলাম, আমি কোনোদিন কোথাও নিজেকে এতখানি অনাবৃত করিনি। এটা হচ্ছে একটা অনাবৃত। আমি ধন্যবাদ, আপনারা আমার ভাষা নিয়েছেন, আমার কথা শুনেছেন, তার জন্য ঈশ্বর আপনাদেরকে মঙ্গল করুন। আপনারা ভালো থাকুন।